শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের ৩৫তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। একপাশে ঘৃণার তীক্ষ্ণ স্রোত, অন্য পাশে অনির্বাচনীয় ভালোবাসার নিঃশব্দ গভীরতা। দুই বিপরীত অনুভূতির সংঘর্ষে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দেয়ালের সাথে অবলম্বন করে দাঁড়ানো ন্যান্সি নির্লিপ্ত, প্রায় শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, একটা সত্যি কথা বলবেন আফরিদ? আমার পালিত মা বাবাকে কে মেরেছে? আফরিদ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে তার ব্যথিত মুখোপায়বের দিকে। হাত ভাঁজ করে বুকে রেখে সে ধীর সংযত স্বরে বলল, যদি বলি আমি? ন্যান্সি ওষ্ঠ এক ক্ষীণ বাঁক, মৃদু বিদ্যুৎ মিশ্রিত হাসি ফুটে উঠল তার মুখে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, যদি কখনো জানতে পারি আপনি মেরেছেন তাহলে সেদিন। এক মুহূর্ত থেমে গেল ন্যান্সি। আফরিদ ধীর পদক্ষেপে আরো কাছে এগিয়ে এলো, আঙুল দিয়ে আলতো করে তার চুল স্পর্শ করলো, কণ্ঠে কৌতূহল ও অদ্ভুত স্থিরতা। তাহলে সেদিন কি? ন্যান্সি পুনরায় হালকা হাসলো, নিস্তেজ দৃঢ় কণ্ঠে বলল, সেদিন আপনাকে নিজের হাতে মারতে একটুও দ্বিধা হবে না, আপনার বুকে ছুরি বসাতে হাত কাঁপবে না। আফরিদ কিছুক্ষণ নীরব রইল, নিস্তব্ধতা আরো ঘনীভূত হলো। তারপর হঠাৎ এক গাঢ়, প্রায় অদ্ভুত হাসি ফুটে উঠল তার মুখে। এই বান্দার জান তার বান্দির জন্য কুরবান। ন্যান্সি নিঃশব্দে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তার ভেতরে তখন এক অস্থির ঝড়, সবকিছু এলোমেলো, অসংলগ্ন, রহস্যবৃত। মনে প্রশ্নের পাহাড় ক্রমাগত জমাট বেঁধেছে। মিস্টার আলবার্ট কে? তার সঙ্গে তার সম্পর্ক কি? কে অচেনা আগন্তুক? কেন তাকে অপহরণ করা হয়েছিল? ইদ্রান কেন আফরিদের পাশে? আর আফরিদ তার জীবনের এই জটিল গোলকধাঁধার কোথায় দাঁড়িয়ে? প্রশ্নগুলো যেন মস্তিষ্কের ভেতর বিষাক্ত কোথাও দাঁড়িয়ে, প্রশ্নগুলো যেন মস্তিষ্কের ভেতর বিষাক্ত কাটার মতো বিঁধে আছে। অবশেষে আর সহ্য করতে না পেরে সে শাওয়ারের নিচে বসে পড়ল। কাঁপতে কাঁপতে তার শরীর ভেঙে পড়ল মেঝেতে। নিঃশব্দে ফুঁপে উঠল সে, তার জীবন কেন এত দুর্বোধ্য, এত জটিল? মামুন হায়দারের সঙ্গে তার জীবন তো ছিল সরল, নির্দোষ, নির্বিঘ্ন। মামুনই তো একমাত্র মানুষ যিনি মিস্টার আলবার্ট সম্পর্কে কিছু বলতে পারতেন। হঠাৎ এক নির্মম উপলব্ধি তার বুকে আঘাত করল। যদি এইসব কিছুর পেছনে সত্যি আফরিদ জড়িত থাকে তাহলে সে কিভাবে বাঁচবে এই সত্য নিয়ে? সে তো ভালোবেসে ফেলেছে এক নিষিদ্ধ বাস্তবতাকে, এক মাফিয়া, এক অপরাধ জগতের ছায়ামূর্তি মানুষকে। মাফিয়াদের অন্ধকার জগৎ সম্পর্কে তার জ্ঞান সীমিত, অস্পষ্ট। তবুও সেই অজানা অন্ধকারে সে জড়িয়ে গেছে অনুভূতির সুতোয়। হঠাৎ তার কান্না আরো তীব্র হয়ে উঠল। ওয়াশরুম ভেতর থেকে ভেসে আসা সেই কান্নার শব্দ পৌঁছে গেল ঘরের অন্য প্রান্তে। বিছানার ধারে বসে থাকা আফরিদ নিঃশব্দ, তার দাঁত চেপে ধরা, পেশি শক্ত। প্রতিটি কান্নার শব্দ তার বুকের ভেতর অদৃশ্য শূন্যতা সৃষ্টি করছে। হাতে অজান্তেই মুঠ হয়ে যাচ্ছে, কিন্তু সে নড়ছে না। শুধু স্থির দৃষ্টিতে শুনে যাচ্ছে তার ভালোবাসার ভেতর ভেঙে পড়া এক নারীর নীরব আর্তনাদ। দরজার পরপর কয়েকবার ঠক ঠক শব্দ হতে ঘাড় ঘুরিয়ে তাকালো আফরিদ। দরজার ওপারে স্মাইলিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দৃষ্টি মুহূর্তেই ক্ষীণ হয়ে উঠল। চল শক্ত হয়ে এলো। এক ঝটকায় বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। ভারী পদক্ষেপে দরজার দিকে এগিয়ে আসতে দেখে স্মাইলির বুক ধক করে উঠল। অজান্তে এক পা পিছিয়ে গেল সে। আফরিদ কর্কশ স্বরে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহসের প্রশংসা করতে হয়, সরাসরি আমার রুমে, তাও আবার আমি থাকা অবস্থায়। স্মাইলি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিছুক্ষণ ইতস্তত করে মাথা নিচু করে বলল, আমি আমি আসলে সরি বলতে এসেছি। আমার জন্য ইলহাম এত বড় বিপদে পড়েছে। আফরিদের মুখমণ্ডল কঠোর হয়ে উঠল, মুষ্টিবদ্ধ হয়ে এলো দুহাত। তার কণ্ঠে তখন দমিত ক্রোধের ভার। তোমার সরি তোমার কাছে রাখো। আমার বইয়ের কিছু হয়ে গেলে তোমাকে এই বাড়ির মাটির নিচে পুঁতে রাখতাম। তখন তোমার সেই চার্ম, সেই কান্নাকাটি কিছুই কাজে আসতো না। স্মাইলির মুখ মলিন হয়ে গেল। অপরাধবোধে ভারাক্রান্ত কণ্ঠে বলল, আমি সত্যিই দুঃখিত আফরিদ ভাই, তবে আপনি যাতে একটু হলেও খুশি হন সেই জন্য ইলহামের একটা জিনিস আপনাকে দিতে চাই। আফরিদ ভ্রু কুঁচকালো, সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, এই দাও দেখি। আশা করি এটাও নষ্ট করার কোনো পরিকল্পনা করনি। বলে স্মাইলির হাতে থাকা ব্যাগটা টেনে নিল নিজের কাছে। ভেতরে হাত ঢুকিয়ে যা বের করলো তা দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। একটি সফেদ রঙের পাঞ্জাবি। নিঃশব্দে কাপড়টির দিকে তাকিয়ে রইল সে। স্মাইলি নিচু স্বরে বলল, শপিং মলে ইলহাম এটা নিয়েছিল। বলেছিল আপনি সবসময় শার্ট প্যান্ট পরেন, কিন্তু কখনো পাঞ্জাবি পরেন না। কথাগুলো শুনে আফরিদ কঠিন দৃষ্টি ধীরে ধীরে কোমল হয়ে এলো। আরও একবার পাঞ্জাবিটার দিকে তাকালো সে। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর নিঃশব্দে দোল দিয়ে গেল।
তারপর যথারীতি মুখ গম্ভীর করে বলল, যাও এখন, তোমারে তো ব্যাখ্যা দিতে বলিনি। একটু থেমে আবারও যোগ করলো, আর হ্যাঁ, আমার বইয়ের থেকে 10 হাত দূরে থাকবে। স্মাইলি আর কিছু বলল না, নিঃশব্দে সরে গেল সেখান থেকে। দরজা বন্ধ হতে আফরিদ আবার পাঞ্জাবিটার দিকে তাকালো, তৃতীয়বার। মাপ এত নিখুঁত, নকশাটাও রুচিসম্মত, ঠোঁটের কোণে অজান্তে ক্ষীণ হাসি ফুটে উঠল। তার অ্যাঞ্জেলিনার পছন্দ যে বেশ ভালো, সেটা স্বীকার করতেই হয়। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ন্যান্সি, চুল ভেজা, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখে আফরিদ দ্রুত পাঞ্জাবিটা আড়াল করে ফেলল। ন্যান্সি ভ্রু দিয়ে প্রশ্ন করলো, কার সঙ্গে কথা বলছিলেন? আফরিদ ওষ্ঠ বাঁকিয়ে নির্লজ্জ ভঙ্গিতে উত্তর দিল, কারোর সঙ্গে না, নিজের সঙ্গে আলোচনা করছিলাম। কিসের আলোচনা? তোরে কিভাবে বিরক্ত করা যায় সেটা নিয়ে। ন্যান্সি দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার মুখে স্বাভাবিক কোনো কথা আছে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ। মাথা নেড়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে ভাবল, দুনিয়া এদিক ওদিক হয়ে গেল, আফ্রিদি হোসেন সম্ভবত একই রকম থাকবে, নির্লজ্জ, অসহনীয় আর অদ্ভুতভাবে আপন। রিসার্চ সেন্টার, হল রুম 2, অনেকগুলো লাশ কেটে আজকে আবার সেগুলো অস্ত্র থেকে শুরু করে ড্রাগ অনেক কিছুই স্মাগলিং করা হবে। আজকে আফ্রিদের বদলে এসেছে ইদরান, মুখে মাস্ক লাগানো। তার সাথে এসেছে ইভান আর ঈশান, দুজনেই। মন্টু দাস আর গোলাম মোস্তফা বরাবরের মতো নিজেদের কাজ করে চলেছে। তবে সবচেয়ে বড় কথা এটাই যে আজকের বসের জায়গার অন্য কাউকে দেখে দুজনেই বেশ অবাক হয়েছে। ইদরানের ঘাড়ে ট্যাটুর ওপর আঙুল বোলায় সে, ঘাড় বাঁকিয়ে বলল, কাজ কত দূর? আজকে মাল সাপ্লাই করতে হবে। মন্টু দাস তটস্থ ভঙ্গিতে বলে ওঠে, আর ঘন্টাখানেক সময় লাগছে স্যার, এরপর আমরাই পাঠিয়ে দিচ্ছি। ইদরান লোকগুলোর কথাগুলো শুনলো। ওকে। ইদরান আর বাকি দুজন আবারও গাড়িতে গিয়ে বসলো। আপাতত এখন উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ইদরান এখনো আন্দাজ করতে পারছে না আফ্রিদ কেন মিস্টার আলবার্ট এবং মিস্টার কামালকে বাঁচিয়ে রেখেছে, কেন এসব করছে। এই মুহূর্তে তো তাদের শেষ করে দেওয়া উচিত। ওদিকে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা হাত ধুয়ে পিছনে পড়ে আছে তাদের। যে কোনো সময় যাতা হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে প্রবেশ করতেই করিডোরের এক প্রান্তে নিস্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা স্মাইলির উপর গিয়ে স্থির হলো সকলের দৃষ্টি। মেয়েটি ইদানিং ভীষণ রকমের নীরব হয়ে গেছে। হাসি, উচ্ছ্বাস, চঞ্চলতা সব যেন কোথাও বিলীন হয়ে গেছে। ইদরান ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে পেছন দিক থেকে আলতো করে তাকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সামান্য কেঁপে উঠল স্মাইলি। ইদরান মৃদু হেসে স্বচ্ছ কণ্ঠে বলল, আই লাভ ইউ প্রিন্সেস। কথাটা শুনেই যেন বারুদের স্তূপে আগুন পড়ল। মুহূর্তেই ক্রোধে জ্বলে উঠল স্মাইলি। যে মানুষটাকে সে নিজের জীবনের সর্ববৃহৎ অন্ধকার মনে করে, সে মানুষটির কারণে তার মায়ের কোনো সন্ধান নেই। সেই মানুষটির মুখে ভালোবাসার স্বীকারোক্তি তার কাছে নিছক বিদ্রূপ বলে মনে হলো। বিতৃষ্ণায় শরীর শিউরে উঠল তার। এক ধাক্কা ইদরানকে নিজের থেকে দূরে সরিয়ে দিল সে। এই আচরণে স্পষ্টতায় আঘাতপ্রাপ্ত হলো ইদরান। স্মাইলি তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, আপনার মতো নোংরা মানুষকে আমি ভালোবাসি না। আপনি একটা শয়তান। আপনার নাম লুসিফার, আর আপনি যে শয়তান এটাই তার প্রমাণ। মুহূর্তের মধ্যে ইদরান ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সপাটে এক চর বসিয়ে দিল সে। স্টুপিড কোথাকার, এত ভালোবাসার পরে বলছিস আমি শয়তান? করিডোর জুড়ে হট্টগোল ছড়িয়ে পড়ল। চিৎকার চেঁচামেচির শব্দে হন্তদন্ত হয়ে ছুটে এলো বাড়ির সবাই। ন্যান্সি দ্রুত এগিয়ে এলো। তার ঠিক পেছনে ভারী পদক্ষেপে এসে দাঁড়ালো আফ্রিদ। ইদরান রূঢ় ভঙ্গিতে স্মাইলিকে সরিয়ে দিয়ে বলল, আসলে তোর এখানে থাকার কথা না। স্মাইলি তার নিজেকে সংযত রাখতে পারল না। অন্তরে সঞ্চিত সমস্ত ক্ষোভ, অপমান আর অভিমান এক নিমিষে বিস্ফোরিত হলো। আপনার মতো মানুষের সাথে আমি থাকতে চাই না। না মানে না। ক্রোধ ও হতাশার সংমিশ্রণে পাশের পিলারে সচরে ঘুষি মারল ইদরান। তার শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত, চোখে দাও দাও আগুন। আফ্রিদ ছুচালো দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অতঃপর ইদরান ধূপধাপ পদক্ষেপে স্থান ত্যাগ করলো। ন্যান্সি পুরো ঘটনা বুঝে উঠতে পারছে না। এদিকে স্মাইলি অছরে ধারায় কেঁদে ফেললো। মেয়েটার কান্না দেখে ন্যান্সির বুকটা মোচড় দিয়ে উঠল। সে এদিকে গিয়ে আলতো করে স্মাইলির হাত ধরল। সন্দিগ্ধ কণ্ঠে বলল, কি হয়েছে স্মাইলি, আমাকে বলো প্লিজ। ফুপিয়ে ফুপিয়ে স্মাইলি বলে উঠল, ওই লোকটা আমার মমকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। উনি কোথায় আছেন আমি কিছুই জানি না। ন্যান্সি আরো কিছু জিজ্ঞেস করবে ঠিক তখনই আফ্রিদের বজ্রকণ্ঠের কণ্ঠ করিডোর কাঁপিয়ে উঠল, তোর মা একটা প্রস্টিটিউট। খাস বাংলায় যাকে বলে, সরি এখানে একটা খারাপ বাক্য আছে যেটা আমি উচ্চারণ করছি না, তোমরা বুঝে নিও। কথাগুলো যেন ছুরির ফলার মতো বিঁধল স্মাইলির অন্তরে।
ইদ্রানের দেওয়া মানসিক আঘাতের ওপর আফ্রিদের নির্মম বাক্য আরো গভীর ক্ষত সৃষ্টি করলো। স্মাইলি কাপা কণ্ঠে বলে উঠল, চুপ করুন, আপনারা তো সাহস হয় কিভাবে আমার মমকে নিয়ে এসব বলার? আফ্রিদ দুহাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। সে স্মাইলির দিকে তেড়ে যেতে উদ্যত হতেই ন্যান্সি তড়িঘড়ি করে তাকে আটকে দিল। প্লিজ প্লিজ এসব বলবেন না, আপনি আমার সঙ্গে চলুন। আফ্রিদ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সত্যি কথা কেউ সহ্য করতে পারে না, এটাই সত্যি। তোর মা তোকে বহু আগেই বিক্রি করে দিত, জানিস সেটা? কিন্তু যাকে তুই শয়তান বলছিস সেই লুসিফার তোর জন্য প্রতি মাসে টাকা পাঠিয়েছে। যত টাকা চাওয়া হয়েছে ততই দিয়েছে, শুধু তোকে নোংরা লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য। করিডোর জুড়ে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। ন্যান্সি দ্রুত দুহাতে আফ্রিদের মুখ চেপে ধরল। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনি আর একটা কথাও বলবেন না? এগুলো কি বলছেন? স্মাইলি সম্পূর্ণ নির্বাক, মনে হলো ভাষা হারিয়ে ফেলেছে সে। কাঁপতে থাকা কণ্ঠে কোনো মতে উচ্চারণ করলো, কি বললেন আপনি? কি বললেন এগুলো? আফ্রিদ ন্যান্সির হাত ছড়িয়ে দিয়ে ধীর অথচ বিষাক্ত স্বরে বলল, এটাই সত্যি, বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখ। তোর মা এখন কার সঙ্গে নিউজিল্যান্ড আছে জেনে নে। পরক্ষণে ন্যান্সির কবজি শক্ত করে ধরে নিয়ে গেল সে। ধপ করে রুমের দরজা বন্ধ করে চলে গেল। করিডোরে স্তব্ধতা নেমে এলো। স্মাইলি পাথরের মূর্তির ন্যায় স্থির দাঁড়িয়ে রইল। তার সমগ্র সত্তা যেন অবিশ্বাস, অপমান আর মানসিক প্রতিঘাতে অবশ হয়ে গেছে। মস্তিষ্কে একটাই বাক্য বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, তার মা একজন প্রস্টিটিউট। রুমে প্রবেশ করে দরজা সশব্দে বন্ধ করে লক করে দিল আফ্রিদ। ন্যান্সি এক ঝটকায় তার শার্টের কলার চেপে ধরল। চোখে মুখে তীব্র অসন্তোষ, রুষ্ট কণ্ঠে বলে উঠল, কি বলেন আপনি এসব? কারো মাকে নিয়ে এসব কথা বলার স্পর্ধা হয় কি করে আপনার? আফ্রিদ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, আমি শুধু এটাই বলেছি, ইদ্রান এতদিন ওকে আগলে রেখেছিল, তা না হলে ওর পরিণতিও ওখানেই গিয়ে ঠেকতো। ন্যান্সি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। সত্যি কি তাই? কপালের ভাঁজ আরো গভীর হলো তার। আচ্ছা, প্রস্টিটিউট তো আপনাদের মতো লোকেরাই তৈরি করে, তাই না? আফ্রিদ হালকা হেসে ফেলল, কি জানি, কারণ আমি কাউকে তৈরি করিনি। ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তাহলে কি নিজেকে খুব শুদ্ধ পুরুষ বলে দাবি করছেন? আফ্রিদ ধীরে ধীরে ঝুঁকে এলো তার মুখের দিকে। উষ্ণ নিঃশ্বাস এসে ছুঁয়ে গেল ন্যান্সির মুখমণ্ডল। স্নিগ্ধ স্বরে ফিসফিস করে বলল, আমার বউই আমার সমগ্র পৃথিবী। দুনিয়ার হাজার উলঙ্গ নারী আমার সামনে এসে দাঁড়ালেও আমার দৃষ্টিতে এক বিন্দু বিচ্যুতি ঘটবে না। অথচ তুই যখন কেবল আঙুলের ডগা ছুঁয়ে যাস, আমার অস্তিত্বের প্রতিটি স্নায়ুকোষ যেন প্রণয়ের বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়। ন্যান্সি অপলক তাকিয়ে রইল আফ্রিদের নীলাভ চক্ষু যুগলের দিকে। আফ্রিদ নাক ছুঁয়ে দিল তার নাকে, আলতো করে থুতনি স্পর্শ করে নিখাত কণ্ঠে বলল, আমি ভীষণ খারাপ বললেও কম বলা হয়। আমি নিকৃষ্ট, কিন্তু তুই ছাড়া আরো দুজন নারী আমার জীবনে আছে, আমার মম আর ফাহমিদা। আর এখন তুই। এক মুহূর্ত থেমে দুষ্টু হাসল সে। কিছুদিন পর চতুর্থ নারীও আসবে আমার জীবনে, আমার মেয়ে। বজ্রহত মানুষের মতো সরে গেল ন্যান্সি। চোখ বড় বড় করে তাকালো সে নির্লজ্জ হাসির দিকে। অতঃপর বিরক্তি মিশ্রিত স্বরে উচ্চারণ করলো, বেহায়া। স্পেন, বার্সেলোনা। অমানবিক জিজ্ঞাসাবাদ, মানসিক চাপ, নিরবিচ্ছিন্ন নির্যাতন, কোনো কিছুই রাইসার মুখ থেকে একটি শব্দ বের করতে পারেনি। গুনে গুনে দুদিন অতিক্রান্ত হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরো কঠোর পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তবুও ফলাফল শূন্য। ইসকিয়াস টেবিলের অপর প্রান্তে দাঁড়িয়ে কর্কশ্বরে বলল, তুমি কি সত্যি চাও আমি আরো নির্মম হয়ে উঠি? রাইসা মৃদু হেসে ফেলল, হও, যতটা ইচ্ছা নির্মম হও ইসকিয়াস, কিন্তু আমি কিছুই বলবো না। ইসকিয়াসের দু চোখ রক্তাভ হয়ে উঠছে। ক্রোধে সজরে টেবিলে আঘাত করলো সে। খুব শীঘ্রই তোমাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাইসা অসহায় দৃষ্টিতে তাকালো তার দিকে, ব্যথাতুর কণ্ঠে বলল, তুমি আমাকে ভালোবাসো না ইসকিয়াস? আমার খুব কষ্ট হচ্ছে। কথাগুলো শুনে কেঁপে উঠল ইসকিয়াসের প্রশস্ত বক্ষ। আকস্মিকভাবে রাইসার হ্যান্ডকাপ বন্দি দুহাতে নিজের মুঠোয় নিয়ে বলল, প্লিজ কিউটি পাই, সব বলে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। হঠাৎ করে উচ্চস্বরে হেসে উঠল রাইসা, তার হাসিতে উপহাসের বিষাক্ত সুর। ইসকিয়াস, তুমি একজন অপরাধিনীকে ভালোবাসো, এতটাই ভালোবাসে যে তার সামান্য অভিনয়ও বুঝতে পারো না। ইটস ভেরি ব্যাড। এতক্ষণ ধরে যে সে অভিনয় করছিল তা বুঝতে আর বাকি রইল না ইসকিয়াসের। তার চল শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, তুমি যাই করো না কেন
এই স্ক্রিয়াসের মাস্টারমাইন্ডকে ধরবেই। রাইসা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল আর স্ক্রিয়াস দীর্ঘ পদক্ষেপে স্থান ত্যাগ করলো। নিছিদ্র নৈশব্দের মধ্যে রুমের এক কোণে স্মাইলি চুপচাপ বসে আছে, যেন সময়ও তার পাশে থেমে গেছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলি ভারসাম্যহীন মনে হলেও তারা যেন বহুদিনের বেদনাকে সযত্নে জমিয়ে বুকের ভেতর একটা নিঃসঙ্গ কুড়ে কুড়ে খাচ্ছে। মনের অন্ধকারে ঘেরা প্রশ্নগুলো একে একে ধাক্কা মারছে। মা কি সত্যি এই মিথ্যা পথে? সে কি সত্যি প্রস্টিটিউট? কিন্তু চোখের পলকের নিচে সেই মা শুধু মা, যে মায়ের আদরে পৃথিবীর সমস্ত কষ্ট মুছে যায়, যার আঁচলের নিরাপত্তা খুঁজে পাওয়া যায়। মায়ের জন্য হৃদয় ভাঙে, যিনি তার সন্তানকে সুরক্ষিত রাখতে অজস্র রাত কাঁপানো মাসের পর মাস অব্যাহত ত্যাগ করেছেন। প্রতিটি পয়সা, প্রতিটি বোঝা সবই যেন স্মাইলির জন্য। এই উপলব্ধি কাটা হয়ে ঘা দিল তার মনে, দানা বাঁধল অপরাধবোধের। তবে কি আমি অন্যায় করেছি তার প্রিয় লোকটার সাথে? তার সঙ্গে কি আমার সম্পর্ক অন্যায় ছিল আদতেও? সে ভালোবেসে এভাবে তাকে সুরক্ষিত রেখেছিল, অথচ স্মাইলি সে কতটা কটু কথা বলেছে। বেদনার গভীরে ডুবে থাকা মেয়েটার মন যেন এক প্রাচীরের মতো ভেঙে যাচ্ছে প্রেম, বিশ্বাস, মা এবং নিজের অপরাধবোধের মিলিত ঝড়ের মধ্যে। প্রতিটি নীরবতা, প্রতিটি অশ্রু, প্রতিটি কেচে ঘেরা স্মাইলি। পিছন ফিরে অপরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। দুহাতে তাকে আগলে নিল ন্যান্সি। শান্ত স্বরূপ বলে ওঠে, তুমি প্লিজ কেঁদো না স্মাইলি। স্মাইলি ব্যথিত কণ্ঠে আওড়ালো, আমার সাথে কত বড় অন্যায় হয়েছে ইলহাম। এতদিন ধরে মনে করতাম পৃথিবীতে বোধহয় বাবার পরে একমাত্র মা আমাকে ভালোবাসতো, কিন্তু এখন তো আমাকে রক্ষা করতে কিনা টাকা নিত। আমি মানতে পারছি না ইলহাম, সত্যি পারছি না। ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে স্মাইলির দিকে। ন্যান্সি নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, মা তো মাই হয় সন্তানের কাছে, সে মা যতই খারাপ হোক না কেন। তুমি তো বাবা মাকে পেয়েছিলে, কিন্তু আমি তো জানিই না আমি কার মেয়ে। একজন ছিল যে আমাকে বড় করেছে, একটা পরিবার ছিল যারা আমাকে এতগুলি বছর পেলে পুষে বড় করেছে, অথচ আজ তারাও নেই। স্মাইলি কাঁপা কাঁপা স্বরে বলল, চার্ম কোথায় ইলহাম? আমি তার সাথে অন্যায় করে ফেললাম, তাই না? আমি তার সাথে কথা বলতে চাই। ন্যান্সি ভাবুক কণ্ঠে বলল, রেগে বাইরে চলে গেছে। তুমি টেনশন করো না, এক্ষুনি ফিরে আসবে। রাত্রি প্রায় দ্বিপ্রহর স্পর্শ করেছে। সদ্য ফিরেছে ইদ্রান। নিজেকে সতেজ করে কক্ষ থেকে বেরিয়ে আসতে তার দৃষ্টি গিয়ে স্থির হলো দরজার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা স্মাইলির ওপর। এক পলক তাকে নির্লিপ্ত স্বরে বলল, আগামীকাল তোমার ফ্লাইট, তুমি লন্ডনে ফিরে যাবে, সেখানেই থাকবে। কথাগুলো বজ্রঘাতের ন্যায় আছড়ে পড়ল স্মাইলির ওপর। মুহূর্তেই তার মুখশ্রী বিবর্ণ হয়ে এলো। কাপা কণ্ঠে বলল, মানে লন্ডনে কেন? ইদ্রানের কণ্ঠে কোনো আবেগের ছাপ নেই। কারণ আমি চাই না তুমি এখানে আর থাকো। কথা শেষ করে সে এগিয়ে যেতে উদ্যত হতে আচমকাই তার প্রশস্ত বক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ল স্মাইলি। দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল তাকে। কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছে। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি স্যার। আমি শুধু মায়ের জন্য আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিলাম, কখনোই আপনাকে হারাতে চাইনি। প্লিজ আমাকে পাঠিয়ে দেবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। বাকিটুকু কান্নার স্রোতে বিলীন হয়ে গেল। সে দুহাতে মেয়েটির কাঁপতে থাকা দেহখানি নিজের বক্ষবান্ধনে আবদ্ধ করলো। কম্পিত স্বরে প্রশ্ন করলো, প্রিন্সেস সত্যি ভালোবাসো? খুব ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি। মেয়েটা কাঁদছে থরথরিয়ে। তার কান্না ভেজা মুখখানি নিজের হাতের আজলাই তুলে নিল ইদ্রান। চোখের পাতায় পুরুষ্ট ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল আলগোছে। স্মাইলি দুহাতে খামচে ধরে তার পৃষ্ঠদেশ ফুপিয়ে কেঁদে ফের বলল, কাপা ওষ্ঠজোড়া নিজের দখলে নিল প্রেমিক পুরুষ। এই প্রথমবারের মতো তার সঙ্গে পাল্লা দিয়ে চুম্বনে মেতে ওঠে রমণী। রুমে এসে ড্রয়ার থেকে আফ্রিদের ল্যাপটপটা বের করে আনে ন্যান্সি, অথচ আফ্রিদ কিছুই বলল না। উল্টো বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। ল্যাপটপের পাসওয়ার্ড দেয়া আছে। সেদিনের মতো জানকি বাচ্চার নামটাই ট্রাই করলো, অথচ খুলল না। বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে নিল। আফ্রিদ পাসওয়ার্ড বলুন। আফ্রিদ মৃদুস্বরে বলল, আদরের বউ। থতমত খেয়ে গেল ন্যান্সি। এটা পাসওয়ার্ড? মজা করবেন না বলছি, বিরক্ত হচ্ছি আমি। আরে বললাম তো।
ক্ষিপ্ত হলো ন্যান্সি। এগুলো কোনো পাসওয়ার্ড হলো? অবশ্য যেখানে আফ্রিদি হোসেন, এরকম আজব পাসওয়ার্ড তো আজবই হবে। ন্যান্সি পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ ওপেন করলো, যদি কোনো কিছু পাওয়া যায়। আচ্ছা, আদতেও কি কিছু থাকবে? আচানক তার হাতটা টেনে ধরলো আফ্রিদ। ভ্রুজিয়ে তাকালো ন্যান্সি। কি সমস্যা? হাত ধরেছেন কেন? পিঠে মারাত্মক ব্যথা করছে আফ্রিদের, মাসাজ প্রয়োজন। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, যা ইচ্ছে তাই কর, কিন্তু সবকিছুর আগে পিঠটা মাসাজ করে দে, ব্যথা করছে। চক্ষুদায় তীক্ষ্ণ হয়ে ওঠে ন্যান্সি। শখে শেষ নেই, ছাড়ুন আমার হাত। আফ্রিদ উপর হয়ে শুয়ে বলল, যদি এই মুহূর্তে পিঠ মাসাজ না করিস তাহলে অন্য কিছু করব। চার্জের কেবলের সাথে কিন্তু ফোনের পোর্ট লাগিয়ে দেব বলে দিচ্ছি। ভেবাচাকা খেয়ে গেল ন্যান্সি। বলে কি এলো? মানে কি? কিসের চার্জার, কিসের পোর্ট? আফ্রিদের ঠোঁট কামড়ে হাসলো। বোকা মাতারি রে, শরীরে কারেন্ট বেশি হয়ে গেছে, ভাবছি কিছুটা তোকে সাপ্লাই করে দেই। এতক্ষণে কথার মর্মটা বুঝতে পেরে রাগে বেলুনের মতো ফুঁসে ওঠে ন্যান্সি। একটা মানুষ এত বেহায়া হয় কি করে? আফ্রিদ কপাল কুঁচকে তাকাতে ল্যাপটপ রেখে পিঠে হাত দিল ন্যান্সি। ধূপধাপ করে একের পর এক কিল বসিয়ে দিচ্ছে। আফ্রিদ ঠোঁটে ঠোঁট টিপে হাসে। ন্যান্সি চায় সে ব্যথা পাক, অথচ হাসছে। ভেতরে রাগটা আরো বেশি বাড়লো। উপায় না পেয়ে উঠে দাঁড়ালো। এক পা তুলে দাঁড়িয়ে পড়লো আফ্রিদের পিঠের ওপর। এদিক ওদিক চাপ প্রয়োগ করতে লাগলো। আফ্রিদ মেকি হেসে বলে উঠল, উফ, প্রতিবেশী বাপের মেয়ে, ব্যথা লাগে, নাম বলছি। আফ্রিদ ব্যথা পাচ্ছে ভেতরে ভেতরে মজায় লাগছে ন্যান্সির। ইচ্ছে মতো পা দিয়ে চাপ দিতে লাগলো। আর কোনোদিন বলবে পিঠে? আচ্ছা করে বসিয়ে দিব, শয়তান লোক কোথাকার। পিঠ থেকে নেমে আবারও ল্যাপটপ নিয়ে বসলো ন্যান্সি। অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছে। এদিকে তার দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে আফ্রিদ। মেয়েটার চোখগুলো গোল গোল, তাকালে মায়া মায়া লাগে। ন্যান্সি খুব মনোযোগ দিয়ে একের পর এক ফাইল চেক করছে। আকস্মাক নতুন একটা ফাইল দেখে সুমসৃণ কপালে চিন্তার ভাঁজ পড়ল। অনেকগুলো ভিডিও রয়েছে সেখানে, সবগুলোতে ন্যান্সি রয়েছে। ন্যান্সি রুমে চেঞ্জ করছে আনমনা হয়ে। হ্যাঁ, এটাই বোধহয় লন্ডনে যে মেয়েটা ফ্ল্যাটে ছিল তার রুম মনে হচ্ছে। চল ঝুলে এলো ন্যান্সি। তার মানে এটা দেখে আফ্রিদ বলেছিল কোমরের তিলটা মিস করছে। অসভ্য জানোয়ার, নির্লজ্জ চরিত্রহীন লোক একটা। রাগে দুঃখে আফ্রিদের গলা চেপে ধরে ন্যান্সি। আফ্রিদ শব্দ করে হেসে উঠল। এতক্ষণ ধরে তার রিয়েকশন দেখছিল সে, এভাবে রাখতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। ইস রে বান্দি আমার, আমি কি বলছি দেখ। ন্যান্সি সর্বশক্তি দিয়ে আঘাত করলো। আপনি আমাকে এভাবে দেখছিলেন? হাউ ডেয়ার ইউ! যা দেখার জিনিস দেখছি। তুই আমার 10 আনা 5 আনা একটা মাত্র আদরের টুকটুকে লাল কালারের বউ। তোকে দেখবো না তো কাকে দেখবো? কি কালারের বউ? আফ্রিদ বাঁকা হেসে বলল, লাল কালারের বউ। বেহায়া লোক কোথাকার, আপনার উপর গজব পড়ুক। ফোনের তীক্ষ্ণ টুং টুং ধ্বনি কানে বাজতে ন্যান্সি অনিচ্ছা সত্ত্বেও রিসিভার তুলে নিল। প্রভাতকালীন এই অচেনা নাম্বারটি তার অন্তর্জগতে সূক্ষ্ম সন্দেহের রেখা টেনে দিল। কপালের মধ্যভাগে উদ্ধত হলো হালকা ভাঁজ। হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে এলো ক্ষীণ অথচ তাড়াহুড়ো ভারাক্রান্ত কণ্ঠ। হ্যালো ইলহাম, আমি পৃথ্বী বলছি। দীর্ঘ 7 মাসের নিস্তব্ধতা ভেদ করে পরিচিত কণ্ঠস্বর শ্রবণে ন্যান্সি মুহূর্ত মাত্র স্তব্ধ হয়ে গেল। বিস্ময়াবিষ্ট স্বরে জিজ্ঞাসা করলো, পৃথ্বী, হঠাৎ তুমি? পৃথ্বীর কণ্ঠ তখনও শ্বাস প্রশ্বাসে ভারাক্রান্ত, যেন সে দীর্ঘ দৌড়ের পর কথা বলছে। ইলহাম, তোমাকে অত্যন্ত জরুরি কিছু জানাতে হবে এবং একটি বস্তু দিতে হবে। ন্যান্সির দৃষ্টি দ্বিধায় মেঘ ঘনীভূত হলো। কি জরুরি কথা? কি বলছো তুমি? আমি কিছুই অনুধাবন করতে পারছি না। পৃথ্বী কিছুক্ষণ নীরব থেকে শুকনো কণ্ঠে বলল, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে প্লিজ, দয়া করে? ন্যান্সি বিভ্রান্তিতে গভীর আবর্তে নিমজ্জিত হলো। সাক্ষাৎ? কিভাবে? আফ্রিদের কঠোর নিরাপত্তার বেষ্টনীতে তার প্রতিটি পদক্ষেপই যেন শৃঙ্খলাবিদ্ধ। প্লিজ ইলহাম, দেখা করো। আমি এমন কিছু প্রকাশ করতে চাই যা জানলে তুমি তোমার পরিবারের হত্যাকারীদের শনাক্ত করতে পারবে। এক বাক্য শ্রবণে ন্যান্সির অন্তরাত্মা কেঁপে উঠল। সত্যি কি পৃথ্বী কোনো সূত্র ধারণ করে, নাকি এ এক জটিল ভ্রান্তি? তুমি কোথায় আছো বলো আমাকে। পৃথ্বীর এক মুহূর্ত বিলম্ব না করে সংযোগ বিচ্ছিন্ন করে একটি বার্তা প্রেরণ করলো। ন্যান্সি আঙুল কাঁপছিল, যেন বহু প্রতীক্ষিত সত্যের দ্বার অচিরে উন্মোচিত হতে যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে তার দৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে দরজার দিকে নিবদ্ধ হলো এবং সে স্তব্ধ। গোধূলির রক্তিমাভা যেন স্বয়ং আকাশ থেকে নেমে এসে এক পুরুষের অবয়বে লেপ্টে গেছে। দরজার কাছে আলগোছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আফ্রিদি হোসেন। সফেদ পাঞ্জাবি পরিহিত সেই পুরুষের বাহুতে গুটানো হাতা, ঠোঁটের কোণে অলস অথচ চিরচেনা দুষ্টু হাসির রেখা। ন্যান্সির দৃষ্টি তার ওপর স্থির হতে না হতেই এক অদ্ভুত মোহমুগ্ধতা গ্রাস করলো তাকে। আফ্রিদ ধীর কণ্ঠে বলল, হয় তুই নিজের দৃষ্টি সংযত কর, নয়তো আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে যাব। এভাবে তাকাস না, শখ লাগে। ন্যান্সির ভেতরে ক্ষণিকের জন্য ক্রোধ জন্মালো না, বরং এক অবাক্ষেয় হাসি তার অধরে এসে ভিড় করলো। সে উঠে দাঁড়ালো, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ধনী বংশের সন্তান হঠাৎ পাঞ্জাবিতে? আফ্রিদ দুই পা অগ্রসর হয়ে এলো, দৃষ্টি এক মুখী ন্যান্সির মুখাবয়বে স্থির। ধনী বংশের সন্তানদের জন্যই গরিবের নীতা আম্বানি এই পাঞ্জাবিটা পছন্দ করেছে, তাই পড়েছি। ন্যান্সি চোখ কুঁচকে তাকালো, মোটেও মানাচ্ছে না। এই অবস্থা একেবারে বিশ্রী। ফর্মালি আপনাকে মানায়, এটা খুলে ফেলুন। আফ্রিদের ভেতরকার কঠোরতা যেন মুহূর্তেই কোমল হয়ে এলো। তার চাহনি পুনরায় পাঞ্জাবিটির দিকে ঘুরে গেল, তৃতীয়বারের মতো পর্যবেক্ষণ করলো, তারপর হালকা পাকা হাসি টেনে বলল, তুই বললি হয়তো এটাই আমার শ্রেষ্ঠ পোশাক হয়ে গেল। ঠিক তখনই ন্যান্সি মুখ ফিরিয়ে নিতে বিদ্যুৎ গতিতে আফ্রিদ তাকে পেছন থেকে বেষ্টন করলো। দুই বাহুতে দৃঢ় আবদ্ধতায় তার কোমল দেহ নিজের বক্ষ স্থলে টেনে নিল। ন্যান্সি ক্ষণিক চমকে উঠল। আফ্রিদ নিঃশ্বাস তার চুলের ভাঁজে স্পর্শ করে ফিসফিস করলো, চল কিছু করি। এই কিছু করি শব্দ যুগল আফ্রিদের ক্ষেত্রে সর্বদা এক অনিশ্চিত অথচ তীব্র অভিপ্রায়ের ইঙ্গিত। ন্যান্সি ক্ষোভ ও লজ্জা মিশ্রিত আবরণে কণ্ঠ কঠোর করে বলল, নাউজুবিল্লাহ, আপনার কি কোনো সীমা নেই? সবসময় কিছু না কিছু করার অদম্য প্রবণতা কেন? আফ্রিদ হালকা হাসলো, সেই হাসিতে এক অদ্ভুত মায়াবী নিষ্ঠুরতা মিশে আছে। ন্যান্সির মনে হলো এই পুরুষ হাসলো, পৃথিবীর নিয়ম যেন বিকৃত হয়ে যায়। আফ্রিদ নত হয়ে তার কপালের কাছাকাছি এসে ফিসফিস করলো, তুই জানিস বউ, তোর কাছে এলে নিজেকে অদ্ভুতভাবে শুদ্ধ মনে হয়। ন্যান্সি দীর্ঘশ্বাস ফেলল। আপনি যদি সাধারণ মানুষ হতেন তবে হয়তো সবকিছু অন্যরকম হতো। তার কণ্ঠে লুকিয়ে ছিল গোপন যন্ত্রণা। এই সম্পর্কে জটিল জালে সে আর দীর্ঘকাল আবদ্ধ থাকতে চায় না। আফ্রিদ পুনরায় তাকে পেছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করলো। তার কণ্ঠ নিচু গভীর, তবুও আমার এই অন্ধকার সত্তা চায় তার এক ক্ষুদ্র অংশ যেন তোর মাধ্যমে পৃথিবীর আলো দেখে। ন্যান্সি স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আপনার অন্ধকারের অংশ কোনোদিনই আলো পেতে পারে না আফ্রিদে হোসেন। সে আলোর জন্ম নিলে সে শুধু ধ্বংসই বয়ে আনবে। আফ্রিদ নীরব রইল। কিছুক্ষণ পর আলগোছে তাকে ছেড়ে দিল। নরম স্পর্শে তার কপালে এক ক্ষণিক চুম্বন রেখে সে রুম ত্যাগ করলো। ন্যান্সি স্তব্ধ দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে অশ্রু নেমে আসছে অকারণে নয়, কিন্তু ব্যাখ্যাতীত বেদনার ভারাক্রান্ত। বুকের ভেতর যেন অদৃশ্য শূন্যতা বিস্ফোরিত হচ্ছে। সে বুঝতে পারছে এই ভালোবাসা, এই অন্ধকার, এই অজানা সত্য সবকিছু তাকে ধীরে ধীরে ভাঙনের দিকে টেনে নিচ্ছে। নিস্তব্ধ গোডাউনের ভেতর ঘন অন্ধকার যেন শ্বাসরোধী এক আবহ সৃষ্টি করছে। চারিদিক ভারী নীরবতা, মাঝে মাঝে কেবল গার্ডদের বুটের খসখস শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের দেয়ালে। শীতল বাতাসে যেন এক অদৃশ্য আতঙ্ক জমাট বেঁধে আছে। নীলাদ্রি হাত পা দৃঢ়ভাবে আবদ্ধ, মুখমণ্ডল আতঙ্কের সুস্পষ্ট ছাপ। অবিচল দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তার সামনে পেছনে অস্ত্রধারী প্রহরীদের অঢল অবস্থান। তাদের মাঝে ঈশান নীরব কিন্তু সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণরত। কিছুক্ষণ পর জুতোর কর্কশ শব্দ ভেঙে দিল সেই নীরবতা। ধীর আত্মবিশ্বাসী পদক্ষেপে প্রবেশ করলো আফ্রিদে হোসেন। পরনে তার সাদা পাঞ্জাবি, যা এই অন্ধকার পরিবেশে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছে। তার উপস্থিতিতেই বাতাসের ভার যেন আরো বেড়ে গেল। নীলাদ্রি কাপা কণ্ঠে বলল, ভাই, আমাকে কেন এখানে আটকে রেখেছ? আফ্রিদের দৃষ্টিতে মুহূর্তে নেমে এলো রক্তিম কঠোরতা। সে আঙুল তুলে নির্দেশ করলো, হুশ, কোনো শব্দ না। এই স্বরে নীলাদ্রির শরীর শিউরে উঠল। ঘামের নোনা স্রোত তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। শিরদাঁড়া পর্যন্ত ঠান্ডা স্রোত বয়ে গেল। আফ্রিদ ধীর পায়ে এগিয়ে একটি চেয়ার টেনে নিল। বসে পড়ল অনায়াসা ভঙ্গিতে, দুই হাত ঘাড়ের পেছনে রেখে।
যেন সে কোনো বিচার আসনের রাজা। তার দৃষ্টি স্থির নীলাদ্রির দিকে। তুই নাকি আমার ভাই? ব্রো, তোর বুদ্ধির মান এত নিচে কিভাবে নামলো? মাফিয়া কিং এর রক্তে এমন বোকামি আসে কিভাবে? নীলাদ্রি কেবল কাঁপছে, উত্তর দেওয়ার ক্ষমতা তার যেন কণ্ঠনালী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আফ্রিদ ধীর ঠান্ডা স্বরে বলল, অ্যাঞ্জেলিনা স্পেনে আছে। এই তথ্যটা মার্কোকে কে দিল? তারপর মার্কো স্মাইলি আর অ্যাঞ্জেলিনার ওপর হামলা চালালো। ভাগ্য ভালো ঈশান ছিল, না হলে। আফ্রিদ থামলো, চোখে জমে উঠল তীব্র ক্ষোভ। তুই জানিস অ্যাঞ্জেলিনা আমার দুর্বলতা। সেই দুর্বলতাকে লক্ষ্য করে তুই ওকে অপহরণের পরিকল্পনা করেছিস। নীলাদ্রির ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। প্রতিটি তথ্য যেন তার বিরুদ্ধে এক একটি শিকল হয়ে নামছে। সে জানে সব সত্যি তারই করা, কিন্তু এখন স্বীকার মানে মৃত্যু, আর অস্বীকার মানে আরো ভয়ঙ্কর পরিণতি। আফ্রিদ হালকা হাসলো, একটা শীতল হিসেবি হাসি। প্ল্যানটা খারাপ ছিল না, কিন্তু একটা ভুল করেছিস ব্রো। অ্যাঞ্জেলিনাকে টার্গেট করা এটাই তোর শেষ ভুল। নীলাদ্রি ফিসফিস করে বলল, তুমি কি সত্যি ভাবো আমি স্বীকার করলে ন্যান্সি আমাকে ছাড়বে? আফ্রিদ চোখ কুঁচকে তাকালো, তোর বাঁচা মরা আমি ঠিক করব, ন্যান্সি নয়। নীলাদ্রির শ্বাস দ্রুত হয়ে এলো। আফ্রিদ আবার ধীরস্বরে বলল, তুই স্বীকার করবি তুই ন্যান্সির পরিবারকে হত্যা করেছিস? নীলাদ্রি বিস্ফোরিত স্বরে বলল, না, তুমি আমাকে ব্যবহার করছো নিজের পাপ ঢাকতে। আফ্রিদ হঠাৎ হেসে উঠল, উন্মুক্ত নয় বরং শীতল আত্মবিশ্বাসে ভরা হাসি। পাপ ঢাকার প্রয়োজন আমার নেই। আমি চাই তুই স্বীকার করবি, কারণ তুই এখন আমার দরকার। স্বীকার করলে তোকে আমি বাঁচাবো, বিলাসবহুল জীবন দেব, কিন্তু অস্বীকার করলে তোর জায়গা হবে আলিয়াজের পাশে। এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নীলাদ্রির চোখে ভয়ের বিস্ফোরণ ঘটল। কণ্ঠ ভেঙে পড়ল পুরুষটির। না না, আমি রাজি, আমি স্বীকার করব, কিন্তু তুমি কথা দাও আমাকে বাঁচাবে। আফ্রিদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান বুঝে গেল চাহনির ভেতর নির্দেশ। গোডাউনের অন্ধকারে তখনও নীরবতা ভারী হয়ে ঝুলে আছে। সেই নীরবতার ভেতরে শুরু হয়ে গেছে আরেকটি বিপজ্জনক অধ্যায়ের সূচনা। সন্ধ্যা ছুঁই ছুঁই, আকাশের রং ঠিক যেন কারো গোপন অভিমান ছড়িয়ে দিয়েছে দিগন্ত জুড়ে। পশ্চিমের কোণে রোদটা ধীরে ধীরে গলে গিয়ে লালচে সোনালি আভা ছড়াচ্ছে। বাতাসের গায়ে হালকা শীতলতা যেন দিনের ক্লান্তি নামিয়ে আনে কোমল পরশে। দূরে কোথাও অজান্তে পাখিরা শেষবারের মতো ডাকছে দিনের বিদায় গান যেন। গাছেদের ছায়া লম্বা হতে হতে পথের গায়ে গিয়ে থেমে আছে। চারপাশে এক অদ্ভুত শান্তি, তবু অদ্ভুত এক অস্থিরতাও যেন। সন্ধ্যা নামার আগ মুহূর্তে প্রকৃতির নিঃশ্বাস আটকে আছে। আলো আর অন্ধকারে মাঝামাঝি এই ক্ষণগুলোতে পৃথিবীর এক মায়াবী রূপ ধারণ করে। মঞ্জিল থেকে বেরোনো এতটা সহজ নয়, কিন্তু আশ্চর্য, আজকে গেটের কাছে কোনো গার্ড ছিল না। ন্যান্সি গভীরভাবে ভেবে দেখলো আফ্রিদ ন্যান্সিকে মঞ্জিলে একা ছেড়ে যাওয়ার মানুষ মোটেও নয়। তাহলে কি হলো? নির্জন স্থানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এহসান মঞ্জিল থেকে অনুমানিক 20 মিনিট দূরত্বেই পরিত্যক্ত অঞ্চল। চারিদিকে নীরবতা ঘন আবরণ, কোথাও কোনো মানব সাড়া নেই। যেন এই ভূখণ্ড নিজেই অঘোষিতভাবে কোনো অন্ধকার সাম্রাজ্যের সীমারেখায় বন্দী। ন্যান্সি স্থির দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, ইলহাম। ন্যান্সি ধীরে ঘুরে দাঁড়ালো। তার দৃষ্টিতে যে দৃশ্য ধরা পড়ল তা যেন বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এক ধাক্কা। ময়লা ধূলিধূসর পোশাকে আচ্ছাদিত এক তরুণ চেহারার ক্লান্তি, অবসাদ এবং ভাঙনের ছাপ। সেই পৃথ্বী যাকে সে সর্বদা পরিপাটি, আত্মবিশ্বাসী এবং দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখেছে, আজ সম্পূর্ণ বিপর্যস্ত। ন্যান্সির কণ্ঠে বিষণ্ণ, বিস্ময় এবং উদ্বেগ একসাথে জড়ো হলো। পৃথ্বী, তোমার এই অবস্থা কেন? পৃথ্বী চারপাশে একবার দ্রুত দৃষ্টি বুলিয়ে নিল। তার চোখে স্পষ্ট আতঙ্কের ছায়া, যেন সে জানে প্রতিটি মুহূর্তে তার ওপর অদৃশ্যের নজরদারি চলছে। সে আস্তে করে বলল, এখান থেকে বের হতে হবে ইলহাম, আমি বেশি সময় নেই আমার হাতে। ন্যান্সি আরো বিভ্রান্ত হয়ে পড়ল। ফোনে তুমি বলেছিলে তুমি আমার পরিবারের হত্যাকারী সম্পর্কে কিছু জানো। পৃথ্বী শুকনো ঢোক গিল, কণ্ঠ কাঁপছে, তবুও বলল, সে এমন একজন যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। এই বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে ন্যান্সির ভেতরে এক অদৃশ্য বিস্ফোরণ ঘটল। বুকের ভেতর চাপা আতঙ্ক ধীরে ধীরে নামতে লাগলো গলার কাছে। তার
তার চিন্তার পর্দায় একটাই নাম ঘুরপাক খেতে শুরু করলো, একটি নাম যেটি তার জীবনে বারবার জড়িয়ে ফেলেছে রহস্য ভয় আর অদ্ভুত টানাপোড়েনে। ন্যান্সি ঠোঁট কাঁপল, শেষ প্রায় নিঃশ্বাসের মতো করে উচ্চারিত হলো, আফ্রিদে হোসেন। পৃথ্বী মাথা নিচু করলো, আর সেই নীরব সম্মতি যেন এই নির্জনতার ভেতর আরো গভীর এক অন্ধকারের দরজা খুলে দিল। মস্তিষ্ক শূন্য ন্যান্সির কথাটা ফুরিয়ে এসেছে, কণ্ঠনালী রুদ্ধ, চোখের কার্নিশ লাল হয়ে আসছে। কিভাবে এতটা ভুল করলো সে, কিভাবে মানুষ চিনতে ভুল করলো? ছোট্ট এই জীবন তাকে কত কিছু শেখাবে আর কত কিছু দেখাবে। ন্যান্সি যে আর নিতে পারছে না। এই মুহূর্তে ধরনীর বুকে নিজেকে বড্ড অসহায় লাগছে। কেউ নেই তার আশেপাশে, যাকে চেয়েছিল সেও নেই। কেন এমন হলো? কেন সবসময় তাকে ভেঙে চুরে দেয়া হয়? তার কি কষ্ট হয় না? হয়তো সে মানুষ, তারও অনুভূতি আছে, সেও বাঁচতে চায়। তাহলে কেন দুঃখের ভারটা তার ঝুলিতে বেশি করে দেয়া হয়েছে? এটা নাও। পৃথ্বী নিজের রক্ষ হাতে একটি মেমোরি কার্ড এগিয়ে দিল। এই সেই মেমোরি যেটা সেদিন রাতের ভিডিও রয়েছে। পৃথ্বী ইলহামকে ভালোবাসতো। তার খোঁজ করতে গিয়েছিল তন্নির কাছে। তন্নি আর সে দুজনেই চাইতো ইলহাম ফিরে আসুক। সেই সুবাদে সেদিন রাতে তন্নির কাছে যাচ্ছিল আবারও পৃথ্বী। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছাতেই কিছু লোকজন দেখলো, যারা কেরোসিন দিয়ে পুরো বাড়ি জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। এত লোক, তাদের হাতে রাইফেল ছিল। পৃথ্বী সাহস পানির সামনে যাওয়ার, কিন্তু যখন ভিডিও করছিল তখন আরও একটি মুখ সামনে আসে, যাকে কল্পনাও করেনি পৃথ্বী। সে আর কেউ নয়, আফ্রিদে হোসেন। যখন মুখের মাস্কটা খুলে তখনই তাকে দেখতে পায় পৃথ্বী। এই মুহূর্তে পৃথ্বী জানে না এই পেন ড্রাইভে কি আছে, কারণ এটা আফ্রিদে হোসেন নিয়েছিল, হয়তো এডিট করেছে। কিছু জানা নেই পৃথ্বীর। সে শুধু নিজের জীবন বাঁচাতে আফ্রিদে হোসেন যা বলেছে তাই করছে। পৃথ্বী, সত্যি করে বলো তো কি দেখেছো তুমি? পৃথ্বী শুকনো ঢোক গিল। সে চাইলেও সত্যি বলতে পারছে না বলতে। আফ্রিদে হোসেন এক উন্মাদ, বদ্ধ পাগল, যে কিনা তার জন্য যা ইচ্ছা করতে পারে, সবকিছু শেষ করে ফেলতে পারে। তুমি নিজেই দেখে নাও ইলহাম, প্লিজ আমাকে যেতে হবে এক্ষুনি। আমার এক্ষুনি যাওয়া বড্ড প্রয়োজন। পৃথ্বী আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, তড়িঘড়ি করে বেরিয়ে গেল। ন্যান্সির আর তর্স হয়েছে না। এই মুহূর্তে এই পেন ড্রাইভে কি আছে তা জানা তার খুব প্রয়োজন। নীলাদ্রির বুকের ভেতর ধরাস ধরাস শব্দ, যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা। জানে না ঠিক কি ঘটতে চলেছে তার সঙ্গে, শুধু অনুভব করছে এক অদৃশ্য আতঙ্ক তাকে গিলে খেতে চাইছে। পরনে সেই সাধারণ শার্টটি, ভেতরে লুকিয়ে আছে পাতলা অ্যান্টিট্যাপ সেফটি ভেস্ট। ছুরি ঠেকলে প্রাণটাকে সামান্য হলেও বাঁচিয়ে রাখার শেষ ঢাল। আফ্রিদ দূর থেকে নয়, খুব কাছে দাঁড়িয়ে নিরলস দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো এতটাই ঠান্ডা যে মুহূর্তেই লোকটার ভিতর দানবটাকে স্পষ্ট বোঝা যায়। আশেপাশে গার্ডের অভাব নেই, কেউ চোখ সরিয়ে নেয় না, কেউ কথা বলে না। নিস্তব্ধতা যেন নীলাদ্রির গলা চেপে ধরেছে। সে কি কখনো ভাবতে পেরেছিল তারই বড় ভাই এমনভাবে তাকে ব্যবহার করবে? ভাই, তুমি আমাকে কেন এভাবে? বাক্যটা শেষ করার আগে আফ্রিদের কণ্ঠ বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল। ইস, কোনো কথা নয়। তার গলা যেন কোনো হিংস্র পশুর ঘাট থেকে উঠে আসা গর্জন। চুপ করে যা বলছি তাই কর, না হলে ভুলে যাব তুই আমার রক্ত। বাঁচতে চাস না? যদি বাঁচতে চাস তাহলে আদেশ মান, আর না মানলে তোকে পিস পিস করে কাটবো, রান্না করে কুকুর আলিয়াস পিরানহা সবাইকে খাওয়াবো। আর তুই জানিস আফ্রিদের কথা খেলাপ করে না। ভয়াবহতার এমন বর্ণনা সহ্য করার মতো শক্তি নেই নীলাদ্রির। তার হাঁটু কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে। আফ্রিদের চোখে মুখে কোনো দয়া নেই মনে হচ্ছে। সত্যি এই মানুষটি যা বলছে তা করতে দ্বিধা করবে না। আতঙ্কের ঘন কুয়াশা হারিয়ে যেতে যেতে নীলাদ্রির মনে একটাই প্রশ্ন, এ কি তার ভাই, নাকি কোনো নির্মম জানোয়ার যার কাছে রক্তের সম্পর্কও তুচ্ছ? তোর উচিত হয়নি অ্যাঞ্জেলিনাকে টাচ করা। আমি মানুষ মোটেও ভালো নই, তাই যেটা বলছি সেটাই কর। নীলাদ্রি এই মুহূর্তে নিজের মা ময়মুনা হোসেনকে মনে করছে। একমাত্র তিনিই পারবেন তাকে আফ্রিদ নামক জানোয়ারের কাছ থেকে বাঁচাতে। তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে ন্যান্সি। তাকে রুমে যেতে দেখে পেন ড্রাইভে কি আছে দেখতে হবে। রুমে যাওয়ার পথে সাক্ষাৎ হলো স্মাইলির সাথে। স্মাইলি হাত টেনে ধরে ন্যান্সির, কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ন্যান্সির ভেতরে যেন অদৃশ্য এক ঝড় বয়ে যাচ্ছে। পা দুটো ঠিক মতো স্থির থাকছে না।
হৃদস্পন্দন বাড়ছে প্রতি মুহূর্তে। তাকে এখনই সেখানে পৌঁছাতে হবে, 1 সেকেন্ড দেরি মানেই সর্বনাশ। এদিকে স্মাইলি তার কবজি চেপে ধরে দাঁড় করিয়ে রেখেছে, চোখে অজানা উদ্বেগ। তোমাকে আমার কিছু বলার আছে ইলহাম, চলো। ন্যান্সি হঠাৎই জোর করে একটুখানি হাসি ফুটিয়ে তুলল, যেন হাসির আড়ালে সব অস্থিরতা লুকিয়ে ফেলতে চায়। বলছিলাম যে স্মাইলি, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি প্লিজ। কথা শেষ না হতেই সে দ্রুত সিঁড়ির দিকে ছুটল। তার পায়ের শব্দটুকু যেন তাড়াহুড়ো ভাষা বলছিল। স্মাইলি স্তব্ধ হয়ে রইল। ইলহামের আচরণ তাকে অস্বাভাবিকভাবে ভাবাচ্ছে। এতটা বিচলিত ন্যান্সিকে সে কখনো দেখেনি। দোতলা রুমে ঢুকে ন্যান্সি দরজা সজোরে টেনে বন্ধ করলো। কম্বিনেশন পাসওয়ার্ড টিপে তালা কষে লাগিয়ে দিল। তারপর নিঃশব্দ, তার নিঃশ্বাসটাও যেন ঘরের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। টেবিলের ওপর রাখা মেমোরি কার্ডটা তুলে নিল, কাপা হাতে সেটাকে পেন ড্রাইভে ঢুকিয়ে ল্যাপটপে যুক্ত করলো। স্ক্রিন জ্বলে উঠল, অন্ধকার ঘরে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। এই পেনড্রাইভে আছে মাত্র একটি ফাইল আর একটি ভিডিওটা চালু করলো ন্যান্সি। সম্পূর্ণ ভিডিওটা চোখের সামনে, কিভাবে কেরোসিন দিয়ে তার বাড়ি জ্বালানো হচ্ছে। আড়াল থেকে বেরিয়ে আসা আরো একজন যখন মুখের মাস্কটা সরালো, থমকে গেল ন্যান্সির হৃৎপিণ্ড। এ আর কেউ নয়, নীলাদ্রি এহসান। কিন্তু কিভাবে সম্ভব? এতক্ষণ ধরে তো ন্যান্সি ভাবছিল এসব কিছু আফ্রিদি এহসান করেছে। এটা কিভাবে সম্ভব? নীলাদ্রি এহসান আমার পরিবারকে মেরেছে। কেন মেরেছে? এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পড়েছিল। ন্যান্সি নিজের চুল খামচে ধরল। কেন 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 নীলাদ্রি এহসান, কেন করলেন আপনি এটা? আমার পরিবার, ওদের কেন এভাবে? হামাও করে কেঁদে উঠল ন্যান্সি। নীলাদ্রি তার চোখের সামনে ছিল, অথচ সে চিনতে পারেনি। আমি ছাড়ব না আপনাকে নীলাদ্রি এহসান, আপনাকে জবাব দিতেই হবে। কেন করলেন এমন? কেন কেন কেন? নীলাদ্রি এহসান কোথায়? ন্যান্সির এমন আচরণে কল্পনা একদম হতভম্ব। চোখ দুটো বিস্ফোরিত, কণ্ঠে তীব্র বিস্ময় মিশে। তুমি নাম ধরে ডাকছো কেন ইলহাম? ভুলে যাচ্ছ সে তোমার বড়। কিন্তু ন্যান্সির ভেতরের আগুন ইতিমধ্যেই জ্বলে উঠেছে। আগের মতোই কঠোর নির্লিপ্ত ভঙ্গিতে সে বলে উঠল, আমি জানতে চাই সে কোথায়। কল্পনা বিরক্তি সুরে মুখ বাঁকালো। নিশ্চয় ফ্যাক্টরিতে আছে। কিন্তু ন্যান্সির মেয়েলি ষষ্ঠ ইন্দ্রিয় তীব্রভাবে সতর্ক সঙ্গে দিচ্ছে না, নীলাদ্রি ফ্যাক্টরিতে নয়। এই মুহূর্তে সে নিশ্চিত গোডাউনে। বুকের ভেতর অসম্ভব রকম চাপা একটা টান অনুভব হচ্ছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকেই। এই মুহূর্তে দেরি করলো না ন্যান্সি। ধূপধাপ পা ফেলতে ফেলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তার ভঙ্গিটাই বলে দিচ্ছে আজ যাই ঘটুক সত্যি সে খুঁজে বের করবে। এসে গেছো? জানতাম তুমি আসবে। নিশ্চয় এতক্ষণে সত্যের আবরণ উন্মোচিত তোমার কাছে। বিস্তীর্ণ গোডাউনে অন্তরস্থনে নীলাদ্রি ব্যতীত আর কেউ উপস্থিত নেই। ন্যান্সির আখিপুট রক্তিমাভাই দীপ্ত ক্রোধে তার চোয়াল প্রস্থর খণ্ডের ন্যায় শক্ত হয়ে রয়েছে। নীলাদ্রির মুখাবয়বে অনুতাপের লেশমাত্র অনুপস্থিত দেখে তার অন্তর্গত ক্ষোভ বহুগুণে প্রজ্বলিত হয়ে উঠল। কেন করেছিলেন আপনি এসব? কি অপরাধ ছিল তাদের? নীলাদ্রি তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম, আর তোমাকে ধ্বংস করার সর্বোত্তম উপায় ছিল তোমার পরিবার। তুমি যেদিন থেকে আফ্রিদের জীবনে প্রবেশ করেছো সেদিন থেকে সে আমাকে অবজ্ঞা করতে শুরু করেছে। প্রতিটি বিষয় তোমাকে অগ্রাধিকার দিয়েছে। আমি নারীদের ঘৃণা করি, বিশেষত সেই নারীদের যারা নিজেদের গুরুত্ব অধিক মনে করে। বজ্রবেগে এগিয়ে এসে ন্যান্সি নীলাদ্রির কলার মুষ্টিবদ্ধ করলো। পিশাচ, কেন করছিলে এসব? তুই সেই ব্যক্তি, তাই না? এতদিন আগন্তুকে ছদ্মবেশে আমাকে বিভ্রান্ত করে গিয়েছিস। কেন হত্যা করলি আমার পরিবারকে? আমি তোকে ছাড়বো না, কখনোই না। ওদের অপরাধটা কি ছিল? তোকে আমি নিজ হাতে শেষ করব। নীলাদ্রি প্রবল ধাক্কায় তাকে দূরে নিক্ষেপ করলো। কি করবি তুই? তোর মতো একটা মেয়ে আমার কি বা করতে পারবে? যা গিয়ে আফ্রিদকে বল। তোর কি ধারণা আফ্রিদ এহসান এতটাই নির্বোধ যে তোর কথা বিশ্বাস করবে? ন্যান্সি নীরবে উঠে দাঁড়ালো। নীলাদ্রি পুনরায় উচ্চারণ করলো, সময় থাকতে এখান থেকে বেরিয়ে যা, অন্যথায় পরবর্তীতে তোকে আগুনে ভস্মীভূত করব। মনে আছে তো তোর পরিবার? আত্মচিৎকার। এখনই বের হয়ে যা। কথাগুলো বলে নীলাদ্রি
পৃষ্ঠ প্রদর্শন করলো। ন্যান্সির বক্ষ দ্রুত ওঠানামা করছে, দীর্ঘ দহনময় নিঃশ্বাস বেরিয়ে আসছে তার ফুসফুস থেকে। এই নরপিশাচকে সে কোনোদিন ক্ষমা করবে না। এমন অমানুষের বেঁচে থাকার অধিকার নেই। উম্মাদের ন্যায় চারপাশে দৃষ্টি বলে অবশেষে মেঝেতে পড়ে থাকা একটি লৌহদণ্ড তুলে নিল সে। ক্রোধে তার সমগ্র শরীর কম্পমান, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এবার দেখ তোর ধারণার চেয়েও বেশি কিছু করতে পারে এই মেয়ে। বাক্য শেষে প্রচণ্ড শক্তিতে লৌহদয়ের আঘাতে নেমে এলো নীলাদ্রির মস্তকে। ব্যথায় বিকট চিৎকার করে উঠল সে। মাথার পশ্চাৎভাগ চিরে রক্তধারা গড়িয়ে পড়তে লাগলো মেঝের ওপর। সৃষ্টি করল রক্তিম অন্ধকারের আরেকটি স্তর। ন্যান্সি গাল বেয়ে নিরবিচ্ছিন্ন অশ্রুধারা ঝরছে। শ্বাস প্রশ্বাস প্রলয়ের পূর্বাভাসের মতো দপদপ করছে। আজ এই নরাধমের অবসান ঘটাতেই হবে। এই আঘাত, দুই আঘাত, তারপর একের পর এক নির্মম আঘাত। লৌহদণ্ডের অভিঘাতে গোডাউন কেঁপে উঠছে। আমি তোকে ছাড়বো না, আজ শেষ করে দেব। হঠাৎ তার হাত থেকে লৌহদণ্ডটি খসে পড়ল। দৃষ্টি গিয়ে স্থির হলো কিছুটা দূরে থাকা কেরোসিন ভর্তি বোতলের ওপর। মুহূর্তেই স্মৃতিতে ভেসে উঠল সেই বিভীষিকা, যেখানে এই জানোয়ার তার পরিবারকে আগুনে সমর্পণ করেছিল। চোখের মণিতে অদ্ভুত এক দহন জ্বলে উঠল। উম্মাদের ন্যায় সমগ্র গোডাউন জুড়ে কেরোসিন ছিটিয়ে দিল সে। এদিকে নীলাদ্রি প্রায় নিশ্চল, মাটিতে লুটিয়ে পড়ছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই, কেবল যন্ত্রণায় ছটফট করছে। ন্যান্সি বাইরে এসে থমকে দাঁড়ালো। আগুনের প্রয়োজন, কিন্তু তার কাছে আগুন জ্বালানোর কোনো উপায় নেই। পরক্ষণেই মনে পড়ল, এই মানুষটি সিগারেট ব্যতীত একটি মুহূর্ত অতিবাহিত করতে পারে না। সে পুনরায় দৌড়ে ভিতরে প্রবেশ করলো। নীলাদ্রির পকেট তন্ন করে খুঁজে অবশেষে একটি দেশলাই উদ্ধার করলো। কম্পমান আঙুলে একটি কাঠি জ্বালালো। তারপর সেই ক্ষুদ্র শিখাটি ছুঁড়ে দিল কেরোসিন সিক্ত গোডাউনের বুকে। মুহূর্তের মধ্যে অগ্নিশিখা দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল। দাও দাও করে জ্বলতে শুরু করলো চারিদিকে। অগ্নির লেলিহান জিহ্বা গ্রাস করতে লাগলো কাঠ, লোহা, দেয়াল, অস্তিত্ব সবকিছু। ন্যান্সি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সম্মুখে জ্বলছে প্রতিশোধের অগ্নিকুণ্ড। তার আখিতে উদ্ভাসিত হলো এক অদ্ভুত তৃপ্তির দীপ্ত। গোডাউনের অন্তরস্থল থেকে ভেসে আসছে নীলাদ্রির হৃদয় বিদারক আর্তনাদ, বাঁচাও, বাঁচাও। আগুন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তার দেহ, চর্ম, অন্ধকার এবং সমগ্র সত্তাকে। কিন্তু পরিহাস এই যে আফ্রিদি হোসেন তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাকে রক্ষা করতে আসেনি। তবে ন্যান্সির কর্ণে আর কোনো শব্দ পৌঁছাচ্ছে না। আজ প্রতিশোধের অনল তার শ্রবণ, অনুভূতির বিবেক সবকিছু স্তব্ধ করে দিয়েছে। শুধুই চলছে এক দহনময় তৃপ্তি, বহুদিনের জমাট বাঁধা যন্ত্রণার নিষ্ঠুর। আকাশমণ্ডলের বক্ষ বিদীর্ণ করে অবিরাম বর্ষাধারা নেমে আসছে ধরিত্রী জুড়ে। প্রবল বৃষ্টিপাতে কিছুক্ষণের পূর্বেই দাও দাও জ্বলা অগ্নিশিখাও নিঃশেষে নির্বাপিত হয়েছে। ন্যান্সি সম্পূর্ণ সিক্ত, বৃষ্টিধারা তার অবয়ব একাকার। আঁখি হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মিশে যাচ্ছে আকাশের অশ্রুর সঙ্গে। ঝাপসাচ্ছন্ন দৃষ্টি ধীরে ধীরে স্বচ্ছ হতেই সে উপলব্ধি করলো তার থেকে প্রায় 10 হাত দূরে একটি অবয়ব নিশ্চল দাঁড়িয়ে রয়েছে। দূর আকাশে হঠাৎ বজ্রবিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণস্থায়ী আলোচ্যটায় দৃশ্যমান হলো মুখশ্রীটি আফ্রিদি হোসেন। তার পরিহিত শুভ্র পাঞ্জাবিটি বর্ষার জলে ভিজে সুঠাম দেহাবয়বের সঙ্গে লেপ্টে রয়েছে। আফ্রিদকে দেখা মাত্র ন্যান্সির অন্তর্গত দৃঢ়তার প্রাচীর মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। শিশুর ন্যায় অধর ফুলিয়ে হাউমাউ করে কেঁদে উঠল সে। অতঃপর হাঁটু গেড়ে বসে পড়ল কর্দমাক্ত ভূমিতে। বর্ষাধারা তখনও অবিরাম ঝরে পড়ছে। আফ্রিদ ধীরস্থির পদক্ষেপে তার দিকে অগ্রসর হতে লাগলো। ন্যান্সির কর্ণবিদীর্ণ হয়ে বেরিয়ে এলো, আমি তাকে মেরে ফেলেছি, আমি খুন করেছি, আমিও খুনি হয়ে গেছি। এই দেখুন, এই হাত দিয়ে আমি তাকে হত্যা করেছি। আমি পবিত্র নই, আমি আর পবিত্র নই, আমি গুনাহগার হয়ে গেছি, আমি তাকে মেরে ফেলেছি। কথাগুলো শেষাংশ আর স্পষ্ট হলো না। সে চোখ বুজে সমগ্র দেহ কাঁপিয়ে ক্রন্দনে ভেঙে পড়ল। আফ্রিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার সেই নিষ্কলঙ্ক প্রাণের দিকে, যে প্রাণকে সে পৃথিবীর সকল কলুষতার ঊর্ধ্বে মনে করে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল সে ন্যান্সির সম্মুখে। দুহাত বাড়িয়ে তুলে নিল অশ্রুসিক্ত মুখখানি। গভীর স্থির কণ্ঠে বলল, তুই আমার সবচেয়ে পবিত্র পরাণ। ন্যান্সি ফোপাতে
আরো তীব্র হয়ে উঠল। আফ্রিদ তাকে শক্ত করে নিজের বক্ষে আবদ্ধ করলো। বৃষ্টির তীব্রতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ন্যান্সিও দুহাতে তার গলা জড়িয়ে ধরলো। আমি ইচ্ছে করে করিনি, ওরা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমি আমি কি? হুশ, আর একটি কথাও নয়। মৃদু স্বরে থামিয়ে দিল আফ্রিদ। পরক্ষণে সে তুলনায় কোমল দেহখানিকে কোলে তুলে নিল। গাড়ির দিকে অগ্রসর হতে উদ্যত হতে ন্যান্সি ব্যাকুল আলিঙ্গন তাকে থামিয়ে দিল। গোডাউনের পাশে থাকা ছোট্ট ঘরে এগিয়ে গেল আফ্রিদ। এই ঘরটা গোডাউনের পাহারা দেয়া লোকগুলোর জন্য ছিল। এখন আর এই গোডাউনে কাজ হয় না। আগে হয়তো এই গোডাউন পরিত্যক্ত হয়ে আছে। বাইরে বৃষ্টির মাত্রা প্রবল বেগে বেড়ে চলেছে। ভাঙা চৌকিতে পিঠ ঠেকালো ন্যান্সির। বৃষ্টি থেমে থেমে জানালার কাছে আঘাত করছে, আর ঘরের ভেতর দুজন মানুষের নিঃশ্বাসের যেন উষ্ণতা হয়ে উঠছিল। অন্ধকারে তাদের মুখাবয়ব স্পষ্ট দেখা না গেলেও একটি স্পর্শ, একটি শ্বাস, একটি আকুলতা সবকিছু বলে দিচ্ছিল তারা কতটা কাছাকাছি। আফ্রিদ ন্যান্সির মুখের ওপর মুখ নামাতেই তার হৃদস্পন্দন যেন হঠাৎই দ্রুত হয়ে উঠল। ন্যান্সি কাপা ওষ্ঠ দুটি আফ্রিদের স্পর্শে মনে হলো এক অজানা আবেগের আলোকছোটা জ্বলে উঠেছে ভেতরে। ন্যান্সি আধো অন্ধকারে দুহাতে তাকে আঁকড়ে ধরল। তার আঙুলের ডগা কেঁপে উঠছিল। মনে হচ্ছিল সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আফ্রিদের বুকের কাছে বাইরের বৃষ্টি যেমন মাটিকে ভিজিয়ে দিচ্ছিল, তেমনই ভেতরে প্রতিটি অনুভূতি ভিজে উঠছিল অব্যক্ত আকর্ষণ আর দহনময় উষ্ণতায়। আফ্রিদ তার গলদেশের কাছে মুখ আনতে ন্যান্সির শরীর হালকা কেঁপে উঠল। তার দীর্ঘ নিঃশ্বাস আফ্রিদের কানে এসে আরো গভীর অস্থিরতা ছড়িয়ে দিল। আফ্রিদের অবাধ্য হাতজোড়া ন্যান্সির নারীসত্ত্বা ছুঁয়ে দিতে বড্ড ব্যস্ত। ন্যান্সির ভেজা পাপড়ি কাঁপতে থাকে। হঠাৎই ন্যান্সির গলা কেঁপে উঠল। ফিসফিস করে বলল, আমি আমি ভুল করে ফেললাম। আফ্রিদ তার মুখ ছুঁয়ে খুব নিচু স্বরে খুব আপন ভাবে বলল, তুই তুই কোনো ভুল করিসনি পরাণ। একথা শোনা মাত্র ন্যান্সির বুকের ভেতর যন্ত্রণা গলে গেল। একথা শোনা মাত্র ন্যান্সির বুকের ভেতর গোপন যন্ত্রণা গলে গলে বেরিয়ে এলো। ফোপাতে থাকা কণ্ঠে সে বলল, আমি আপনার মতো হয়ে গেছি, অপবিত্র হয়েছি। আফ্রিদ মৃদু হেসে তার চোখ গভীরভাবে দেখে ফিসফিস করে বলল, তুই আমার সর্বশুদ্ধ সবচেয়ে পবিত্র পরাণ। তাদের দুজনের শ্বাস, দুজনের অস্থিরতা, দুজনের টান একসময় যেন একই স্রোতে মিশে গেল। ন্যান্সি তার দুই হাত আফ্রিদকে শক্ত করে জড়িয়ে ধরল, আর বৃষ্টি ভেজা সেই রাত নিঃশব্দে সাক্ষী হয়ে রইল হৃদয়ের মিলনে। আফ্রিদের স্পর্শে তার একমুখী আকুলতায় ন্যান্সির ভেতর যেন আরো জটিল হয়ে উঠছে। তার দিক বিদিক খেয়াল নেই। সে ন্যান্সির আদরে স্পর্শে মগ্ন, তার অক্ষে ক্ষত বিক্ষত করে উতলা। সেই মুহূর্তে ন্যান্সির চোখ হঠাৎ আটকে গেল ডান পাশে মাটিতে পড়ে থাকা ভাঙা আয়না কাচের টুকরোতে। নীরব শীতল ধারালো দৃশ্য এক সত্যের মতো তাকিয়ে আছে তাদের দিকে, এক অদ্ভুত আবেশে। বেদনার ভারে ন্যান্সি ধীরে ধীরে হাত বাড়ালো। আঙুল ঠেকাতেই কাজটি ঠান্ডা শিহরণ পাঠালো তার কবজিতে। আফ্রিদ তখনও সম্পূর্ণ বুধ, নিজের উম্মাদ আসক্তিতে ন্যান্সির ভেতরকার যুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ন্যান্সি চোখ বুঝলো। দীর্ঘ একটি নিঃশ্বাস বুকের ভেতর দাহের মতো নেমে এলো। তার হাত আফ্রিদের কোঁকড়ানো চুলের ভেতর ঢুকে গেল। আদুরে ভঙ্গিতে খামচে ধরলো। ধীরে ধীরে মুখটা তুলে ঠিক আফ্রিদের কানের কাছে এনে এক ফিসফিসিয়ে থরথরিয়ে কণ্ঠে বলল, সরি আফ্রিদ হেসান। নামটা শুনেই মুহূর্তটি বদলে গেল। সবকিছু থমকে দাঁড়ালো। ঘরটি যেন নিস্তব্ধ হয়ে গেল। এবং পরের মুহূর্তে তার কাপা হাতের ভেতর ধরা সেই আয়নার কাজ বজ্রের মতো নিস্তব্ধতা ভেঙে ঢুকে গেল আফ্রিদের দেহে। একটি দমবন্ধ অস্ফুট শব্দ বেরিয়ে এলো আফ্রিদের মুখ থেকে। বেদনা, বিষণ্ণ আর বিশ্বাসঘাতকতার মিশ্র সঞ্চার। ন্যান্সি অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে।